ঈদ মোবারক দর্শক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স স্টার ক্যানভাসের সঙ্গে আছে মৌসুমী মোহর, আমার সঙ্গে রয়েছেন দুজন ঝলমলে তারকা। দুজনেরই এবারের ঈদটা খুব বিশেষ, কারণ একজন খুবই সদ্য মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে, অন্যজন এবারের ঈদটি তার জন্য খুবই উৎসব মুখর, কারণ তার উৎসব আসছে, বোহেমিয়ান ঘোরা আসছে। তাকে আমরা খুব দারুণভাবে এবার নতুন করে আবিষ্কার করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার চিত্রনায়ক ইমন এবং সেই সাথে আরো একজন ভালোবাসার অভিনয় শিল্পী সাদিয়া আইমান। হ্যালো, ঈদ মোবারক। কি খবর? খুব ভালো। আমি জানি না যে কিভাবে তিনজনের কালার এক হয়ে গেছে পোশাকের, আমাদের কারোর সাথে কারো কথা হয়নি। মনের মিল বা খুবই কাকতালীয়। প্রথমত কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। আমি থাকতে পারিনি, থাকলে খুব ভালো হতো এবং আমি একটু কষ্টই পাচ্ছিলাম জীবন ভাইয়ের ইন্টারভিউ নেওয়া হচ্ছে না সামহাউ, যেহেতু অ্যাওয়ার্ড পেলো। হয়ে গেল আজকে হয়ে গেল। এবং অন্যদিকে সাদিয়া, তোমাকেও কংগ্রাচুলেশনস, কারণ চমৎকার দুটো কাজ আসছে, দুটো না আরো বেশি আসার কথা। দুটো আসছে একটা ওটিটি প্ল্যাটফর্মে, একটা বড় নাটকের জায়গা থেকে কিছু কাজ আসছে। এক্স্যাক্টলি, বাট এই দুটো নিয়ে তুমি আসলে প্রমোশনে খুব বেশি ব্যস্ত সময় পার করছো। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো যাচ্ছে। ঈদে নিজে হাতে কোনো রান্না করা হয়েছে? তুমি তো রাখতে খুব পছন্দ করো। ঈদের দিনটা তো আমি রান্না করতে চাই না, আমি ওই দিন চাই আমার আম্মুই রান্না করুক, কারণ ওইটা সবসময় খেয়ে অভ্যস্ত। তো আমি দেখা গেলো পরদিন আমার রান্না করা হয় ফ্যামিলির জন্য, আত্মীয় যারা আসে, ফ্রেন্ডসরা যারা আসে তাদের জন্য। ওকে, নিজে হাটে গিয়ে গরু কিনেছেন এবার? হাটে যাওয়া হয়, হাটে আমি সবসময় যেতে পছন্দ করি, সো নিজে হাতে কিনেছি ওটা বললে ভুল হবে, বাট হাটে গিয়েছিলাম। আচ্ছা, তারপরে কেনা হলো নাকি? তারপর কেনা হলো এবং মাংস খাওয়া হলো, সবকিছু হলো। ঈদের দিন আমি জানি না যে নায়করা কি আসলে কাজে, ঘরের কাজে হেল্প করে কিনা, মাংস কাটার সময় বাকিদেরকে হেল্প করে কিনা, নাকি শুধু অন্যান্য লোকজন থাকে যারা সবকিছু মানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস করে যায়, মাংস বিলি করা। নায়করা কি মাংস বিলি করে? হ্যাঁ, মানে যেটা তোমার কোশ্চেন ছিল, আমি সবসময় কিন্তু মাংস আমি নিজে না কাটলেও আমি একদম মাংস উঠানো পর্যন্ত আমি বসে থাকি। এটা আমি একদম ছোটবেলা থেকে খুব এনজয় করতাম। সো মাংস কাটাকাটির সময় আমি পাশে বসে থাকি, বাট আমি কাটা হয় না। আর রান্না যেহেতু আমি পারি না গরুর মাংস রান্না করতে, খাওয়াটা খুব আরামের সাথে এবং তৃপ্তির সাথেই খাই আসলে। হ্যাঁ, মানে খাওয়ার ব্যাপারে একদম খুবই। আর ওই যে সাদিয়া বললো যে মাংস বিলি করি কিনা, ওই কাজটাও আমি নিজে, যেহেতু ঢাকা শহর ফাঁকা থাকে আর বোনদের বাসায় যাই, সো এই কাজগুলো নিজে হাতে করি আর কি। অন্যরকম ভালো লাগে, আমার খুবই ভালো লাগে আসলে। আমারও ভীষণ ভালো লাগে। আচ্ছা, একটা ব্যাপার আমি জানতে চাই, আমি অনেক নায়িকাকে দেখেছি, সব নায়িকারা যে এরকম তা না, শিল্পীরা খুব ভালো রাধে, এটা আমার ধারণা, কারণ শিল্পীদের তো পরিমিতি বোধ খুব ভালো থাকে। অনেকে দেখেছি যে আমি ধরো আমার শোতে এসে বলেছে যে আমি ভাতের মাঠটাও গালতে জানি না, এরকম একটা ব্যাপার। তোমার বিষয়টা আলাদা। তুমি কখনো মানে গরুর ভুঁড়ি ধুয়েছো নিজে হাতে? না, সেটা করা হয়নি। আচ্ছা, ওকে, করা হয়নি। কিন্তু খাও তো, পছন্দ করো? একটু কম, আমি গরুর ভুঁড়ির ওই গন্ধটা ভালো লাগে না, তাই এটা আমার খাওয়াও তেমন একটা হয় না। ওকে, আর ভাইয়ের গল্প কিরকম? ভুঁড়ি খেতে পছন্দ করেন? ভুঁড়ি খেতে পছন্দ, আমরা তো বট বলি, গরুর বট। হ্যাঁ, ওটা আসলে হয়েছে কি, মানে মা খালা চাচিরা এত স্পেশাল করে ওটা রান্না করে, আমি ধোয়ার ওই পরিবেশটা কখনো দেখিনি, কিন্তু জাস্ট এই জন্য অনেক কিছু মানে চোখের আড়ালে থেকে যায়, কিন্তু খাওয়ার সময় স্পেশাল যখন রান্না হয় ওটা আসলেই স্পেশাল। আমার মনে হয় যে ও যেহেতু খায় না, ও মিস করে গেছে লাইফে একদম। আমি বলি, আমি যেহেতু এটা খুব পছন্দ করি, সো প্রতি বছর কোরবানির ঈদে আমার মানে বাসার যে ভুঁড়িটা সেটা আমি নিজে হাতে ধুই, কারণ তাহলে আমার আর ওই একটা হাইজিনিক ব্যাপারটা মেনটেন থাকে এবং আমি খারাপ লাগা কাজ করে না, যেটা আমি নিজে ক্লিন করি। আমার ওই আত্মবিশ্বাস থাকে যে না, খুব প্রপারলি আমি ক্লিন করি। রান্না নিশ্চয়ই তুমি করো নাকি? রান্না আম্মু করে। আম্মু রান্না খুব বেস্ট হয়। আবার ধরো আমার মাঝে মাঝে এরকম হয় যে আমার খেতে ইচ্ছে করে ভুঁড়ি, তখন আমি হয়তো দোকান থেকে বা কোনো একটা শপ থেকে নিয়ে এসে তারপরে নিজে ক্লিন করে কয়েকদিন তো ভাজতে হয়, ভেজে 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 যখন কয়েকদিন হয়ে যায় তারপর রান্না করলে ওটা খুবই চমৎকার হয়। তার মানে তোমার ভুঁড়ি এটা খুব পছন্দ? আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। ছোটবেলার ঈদ কেমন ছিল, যদিও এখনো তুমি ছোট আমাদের কাছে? প্রতি বছর তুমি আমাকে একটা প্রশ্ন করে, আমি প্রতি বছর একই উত্তর দিই, আমি বড়। আমাকে দেখতে ছোট লাগে হয়তো, বাট আমি বড়। যখন বরিশালে ছিল তখন ঈদ কেমন ছিল? আচ্ছা, যখন বরিশালে ছিলাম, স্কুল কলেজ ওই সময়টা, তখন আর ঈদ এখন ঈদের মধ্যে খুব একটা পার্থক্য নেই, কারণ ঈদের সময় বাসায় থাকি, মানে ঘুম থেকে উঠে একদম নিজের মতো করে, কোনো ক্যামেরা থাকে না, কোনো শুটিংয়ে যেতে হয় না, শুটিং করতে হয় ঈদের সময়গুলোতে, একদম নিজের মতো করে থাকতে পারি। তারপর যখন বাসায় সবাই যখন আসে, মুরব্বীরা, তখন সালামি নেই, রান্না বান্না করতে হেল্প করি আম্মুকে, এইভাবে ঈদটা কাটে। আজকে আমরা দুজন মিলে মুরব্বীকে সালাম করবো। সালামি, এই যে এখন তো সালামি অনেক বেশি দিতে হয় ইমন ভাই, এবং আপনি সবার কাছে খুব প্রিয়।
সামহাও প্রত্যেক তারকা আপনাকে খুব ভালোবাসে, মানে এটা কিভাবে সম্ভব, সবার কাছে কিভাবে আপনি ভালো? এই জিনিসটা আমি আগে শুনতাম যে আমি সবার কাছে প্রিয় বা সবার পছন্দের। এইবার মিল প্রথম আলো পর আমার উপলব্ধিটা আরও বেড়ে গেল। মানে অনেক মানুষ আছে, অনেক আর্টিস্ট আছে যারা মানে ইনার ফিলিংসগুলো আমি দেখেছি, অনেক আমার টেক্সট করেছে, অনেক ডিরেক্টর যাদের সাথে আমার কাজ হয়নি বাট আমার পছন্দের, অনেক বছর ধরে আমরা চিনি। সাদিও আমাকে উইশ করলো যে আমি পাওয়াতে সে খুব খুশি হয়েছে। ইভেন অন্য যারা আছে, আশফাক নিপুণ ভাই থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিওয়ান, রুম্মান থেকে শুরু করে যারা যারা আছে, মানে আমি এত অ্যাপ্রিসিয়েশন পেয়েছি সবার কাছ থেকে, আমি আসলে মুগ্ধ। আমার কাছে মনে হয়েছে যে না, আমার এই অভিনয় জীবনে এটা একটা সার্থকতা যে আমি অনেকের প্রিয় হতে পেরেছি। এবং মায়া কিন্তু দুর্দান্ত ছিল রায়হান রাফির, আপনি এবং সারিকা আপু অভিনয় করেছেন, তো সেখানে একটা দারুণ এবং অন্যরকম ইমনকে আমরা পেয়েছি। বাই দ্য ওয়ে, রুম্মান ভাই কি বললো, যেহেতু আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, একটা সময় রিকশায় করে ঘুরতেন এবং রুম্মান ভাই বলতো তোমার এখানে বিলবোর্ডে তোর ছবি দেখতে চাই, তোর এটা করতে হবে, ওটা করতে হবে, অনেক ইন্সপিরেশন দিতে চান। অনেক স্টিল নাও আমার মনে হয় যে রুম্মান আমাকে, হয় না যে মানুষের তো আপস অ্যান্ড ডাউন থাকে কাজের, তো আর আমি তো একদম 16-17 বছর ধরে আর সব হিট দেওয়া সম্ভব না একটা মানুষের পক্ষে, কারোর পক্ষেই সম্ভব না। অনেক কাজ মনের অজান্তে খারাপ হয়ে যায়, ভালো হয়ে যায়, আমার ব্যাড স্ক্রিপ্ট অনেক সময় বাছাই করে ফেলি। সো সবসময় রুমানকে আমি দেখেছি এখন পর্যন্ত খালি আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে, হুইচ ইজ গুড, যে এরকম কিছু ফ্রেন্ড মানুষের লাইফে থাকা দরকার যারা আমাকে সব সময় আমাকে ইন্সপায়ার করবে, তাহলে আমি হয়তো বা আরও এগিয়ে যেতে পারবো সামনের দিকে। একদমই তাই। সাদিয়া, এই যে তুমি বলছিলে শো শুরু হওয়ার আগে যে 6 বছর হয়ে গেল, অর্ধযুগ, খুব দেখতে দেখতে চোখের পলকে বোধহয় সময়টা চলে যাচ্ছে এবং ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিচ্ছ, বড় পর্দার কাজ আসছে। একটু জানতে চাই, যখন তুমি ছোট ছিলে তখন কি এরকম ভাবতে তুমি একদিন তারকা হবে বা টেলিভিশনের পর্দায় তোমাকে দেখা যাবে বা তুমি এই অঙ্গনে আসবে? কখনোই ভাবতাম না। এটা আমার আউট অফ এক্সপেকটেশন, আউট অফ লিগ, মানে সব কিছুর বাইরে ছিল এটা। কারণ একে তো হচ্ছে কখনো কাউকে দেখে বড় হয়নি যে আমার পরিবারের মধ্যে কেউ এই মিডিয়াতে আছে বা আগে কেউ ছিল, কেউ এমন ছিল না। সো যার কারণে ওই ইচ্ছাটা তো অ্যাটলিস্ট দেখে দেখে শিখার ব্যাপারটা আসে, ওইটাও হয়নি। আর আমাদের সত্যি কথা বলতে টিভি দেখার খুব কম অভ্যাস ছিল। মানে আমার আব্বু আম্মু দেখা গেল যে প্রতি বছর ওই এক্সামের আগে আগে টিভি বন্ধ করে রাখতো। এত টিভি কম দেখা হতো, যার কারণে খুব এই যে ধরো রঙিন দুনিয়া, একটা মিডিয়া লাইফ, এই ব্যাপারে আমার ইন্টারেস্ট একটু কম ছিল। আমার মনে হয় এইটা একটা কাজ, মানে আরো হেল্প করেছে আরো ভালো কাজ করার জন্য। হয়তো আগে থেকে এক্সপেকটেশন থাকলে হয়তো এখন ভালো কিছু করতে পারতাম না বা ভালো কাজ করতে পারতাম না। যেহেতু এক্সপেকটেশন ছাড়া চলে এসেছি, তাই যাই করছি এটাতেই আমার খুশি লাগছে, মনে হচ্ছে ওয়াও, মানে এক্সপেকটেশনের বেশি পেয়ে যাচ্ছি। দ্যাটস গ্রেট, বাট তুমি অনেক ভালো কাজ করছো, ইউ আর সো লাকি। আমার কাছে মনে হয় মানে লাক কিন্তু একটা বড় ব্যাপার। ইমন ভাই আপনার সাথে একমত হবেন? ডেফিনেটলি মানে অনেক পরিশ্রম করি। আমার কাছে মনে হয় যে পরিশ্রম তো খুব ইম্পর্টেন্ট, বাট লাকটাও লাগে আসলে। অবশ্যই লাক ফেভার না করলে কিছু হয় না। আমি একটু মায়ার পরবর্তী গল্প জানতে চাই, যে মায়ার পরে আমি জানি রবীন্দ্রনাথকে কেন্দ্র করে একটি সিনেমার শুটিং হবার কথা, সেই সিনেমার শুটিং শুরু হয়েছে কিনা? সেই সিনেমার শুটিংটা আমরা ইনশাআল্লাহ ঈদের পরে স্টার্ট করব। দ্যাটস গ্রেট। আর অন্য কোনো কাজ, ওটিটি বা অন্য কোনো কাজের কথা যদি জানতে চাই? আমি যখন ফিল্ম স্টার্ট করি তখন আমি এখন পর্যন্ত অনেকগুলো ছবি করা হয়েছে, এর মধ্যে বেশ কিছু ছবি অনেক সুপারহিট ছিল, অনেকগুলো ব্লকবাস্টার ছিল, আবার কিছু ছবি ছিল যে পুরস্কার পেয়েছে, প্রশংসিত হয়েছে, আবার কিছু ছবি খুব খারাপ গিয়েছে। তো এই যে এতগুলো রেজাল্ট দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওটিটি একটা প্ল্যাটফর্ম যেখানে একই সাথে সারা বিশ্বের বাঙালি মানুষরা দেখতে পারবে সেই ছবিগুলো। তখন আমি চিন্তা করলাম যে ফিল্মের মতো করে ভুল করা যাবে না, আসলে বেছে বেছে ভালো ভালো ওটিটি করলে একদম নো কম্প্রোমাইজ। তো ওটিটির এই মায়ার পরে আমার কাছে অনেক অফার এসছে সত্যি কথা, কিন্তু আমার কাছে কন্টেন্টটা পছন্দ হয়নি। সো এই যে এখন তো আরও দায়িত্ববোধ বেড়ে গেল, একটা অ্যাওয়ার্ড পেলাম এবং সমালোচকদের কাছ থেকে, এটা ধরে রাখতে হবে। সমালোচকদের কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়াটা কিন্তু খুবই প্রেস্টিজিয়াস। মানে আমার পরীক্ষায় মানে রেজাল্ট হওয়ার মতো অনেকটা, কারণ দর্শকরা তো ভালোবেসে ভোট দেয় সবাইকে, কিন্তু সমালোচকরা একদম টু দি পয়েন্ট প্রত্যেকটা জিনিস খেয়াল করে, আর গল্পটা ভালো কিনা সেটাও দেখে, সব একসাথে যখন রেজাল্ট আসে তখন রিয়েলি টাফ ওইটা উইন করা। তো এই জন্য ওটিটিটা আমি খুব বেছে কাজ করবো, সেই ইচ্ছা আছে আর কি। দ্যাটস গ্রেট। আমি আবার সাদের কাছে চলে যাই। লাস্ট তোমার ফেসবুক পোস্টে তুমি আবারও তোমার বাচ্চার ভিডিও, মানে বিড়ালের কথা বলছি, পোস্ট করেছো। না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেমন আছে সে? ভালো আছে ওরা। মানে তুমি যখন শুটিং এ থাকো তখন কিভাবে টেক কেয়ার করো? আমি শুটিং এ থাকি তো বাসায় থাকে লোকজন ওকে টেক কেয়ার করার জন্য। মিস করি প্রচন্ড ওদেরকে, মাঝে মাঝে থাকে না যে খুব মেমোরিজ মনে পড়ে আর একা একা হাসি। এখন কয়টা বিড়াল? এখন 3টা।
কি কি নাম? আলু পাখি তো তুমি জানো, আলু পাখি কথা তুমি জানি। আরেকজন টোটো, ওকে রাস্তা থেকে কুড়িয়ে আনছি, এর জন্য আমি ওর নাম টোটো দিচ্ছি। বাহ, আলু পাখি এবং টোটো, এবং তাদেরকে নিয়ে তো অনেক স্মৃতি, কারণ বিগত কয়েক বছর আমি ফেসবুকেও দেখেছি আলু পাখির গল্প। আলু পাখি অনেকদিন ধরে আমার সাথে, হ্যাঁ অনেকদিন ধরে তোমার সাথে, 2022 থেকে। ঈদের সময়ে মানে এখন তো আর খুব একটা যাওয়া হয় না বরিশালে, বাকিরা আঙ্কেল আন্টি চলে আসে। আমার সব সময় ঈদে আমার দেশের বাড়িতে, মানে আমার বাবা মা আমার ঢাকা থাকলেও আমরা সবাই কাজিনরা হোক আত্মীয় স্বজন সবাই চেষ্টা করি যে ঈদের সময় 2 ঈদেই আর কি বরিশালে চলে যাওয়া, দাদার বাড়িতে ঈদ করব। তো এবছরও সেটাই হচ্ছে, শুধুমাত্র আমি ঈদে থাকতে পারছি না কারণ আমার তো এখানে সিনেমা রিলিজ হয়েছে, তো আমার এখানে থাকতে হচ্ছে। কিন্তু ঈদের পর দিন আমার বাবা মা চলে আসছে আবার আমার সাথে ঈদ সেলিব্রেট করার জন্য। উৎসব এবং বহেমিয়ান ঘোরা, তোমার কি বলার আছে দুটো কাজ নিয়ে? উৎসব তো বড় পর্দার একটা ছবি, যেটার ট্যাগলাইন বা যদি বলি সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে পরিবার ছাড়া এই ছবিটা দেখা নিষেধ, দেখা যাবে না আর কি। তো এটা একটা পারিবারিক ছবি অ্যান্ড কমার্শিয়াল, তো কমার্শিয়াল আর পারিবারিক দুইটা একসাথে একটু রেয়ার আর কি। সো ওই জায়গা থেকে কাজ করার এক্সপিরিয়েন্সটা পুরোই ডিফারেন্ট, কারণ 90 দশকের একটা চরিত্র করেছি, যেই 90 দশকে আমি জানি না ওই সময় মানুষ কেমন বা দেখতে কেমন ছিল। তো পুরোটাই একটা নিজের মানে মতো করে প্লে করা, সাথে আমার স্ক্রিপ্ট, এত ভালো স্ক্রিপ্ট, গল্পটার সব কিছু মিলে আর্টিস্ট যারা ছিলেন মানে তাদের কথা শুনেই আসলে তারা আছেন দেখি আমার কাজ করতে আরো আগ্রহ বেড়ে গেছে যে এই সিনেমায় আমি কাজ করবো। কারণ চমৎকার তারকা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি, মানে ওনারা এত বড় একজন মানে আর্টিস্ট, ওনারা কাজ করছে। তো এই সিনেমার যে আমি করতে পারছি ওনাদের সাথে একই সিনেমাতে সংযুক্ত হতে পেরেছে, এটাই আমার জন্য অনেক। আর বহেমিয়ান ঘোরার কথা যদি বলি, বহেমিয়ান ঘোরা আমি জানি না তোমার কোনো ইন্টারভিউতে বলেছিলাম কিনা, মোশাররফ করিম ভাইয়ের সাথে আমার কাজ করার অনেক ইচ্ছা ছিল, আর ওদিকে চঞ্চল চৌধুরীর সাথে কাজ করার ইচ্ছা ছিল, যেহেতু তারা এখন রেগুলারলি কাজ করছে। তো ওইটা তো হয়ে গেল উৎসবে। আর এদিকে বহেমিয়ান ঘোরাতে মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স অনেক ভালো, কারণ আমি ওনার সাথে প্রথম কাজ করেছি আর ওনার সাথে আমার প্রথম দেখা। উনি এত গ্রাউন্ডেড একজন মানুষ, মানে বরিশালের মানুষ, তো আমিও বরিশালে, তো ওই জায়গা থেকে আমাদের খুব একটা ভালো কমিউনিকেশনের জায়গা হয়ে গেছে। উনি তো শুটিং এর ফাঁকে ফাঁকে এত জোকস বলেন এবং এত গল্প শোনান, আর উনি খুবই নরমাল ফেসে, স্ট্রেট ফেসে কথা বলে, বাট এটা হেসে পেয়ে যায় এটা আর কি। তো কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো, আর কাজ বহেমিয়ান ঘোরা হইচইতে চলছে, এইটার রেসপন্স মানে শুরু থেকেই খুব ভালো পাচ্ছি ট্রেলার থেকে, আর সিনেমার রেসপন্সও খুব ভালো। ডেফিনেটলি আমি আবারও ভাইয়ের কাছে আসবো একটা ছোট্ট ব্রেকের পরে। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স স্টার ক্যানভাস। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স স্টার ক্যানভাস। এবং জানিয়ে রাখতে চাই, এখন দেশের বাইরেও প্রায় 50টিরও অধিক দেশে আমরা ওয়ালটন রেফ্রিজারেটর সরবরাহ করছি। সো এটা আসলে আমাদের জন্য অনেক বড় আনন্দের। ফিরে আসবো আবারও গল্পে, ইমন ভাইয়ের কাছে যাব। ইমন ভাইয়া, একটু ছেলেবেলার গল্প শুনতে চাই, যে সেই দুরন্তপনা, তখন আপনি আসলে কেমন ছিলেন? খুব শান্ত স্বভাবের নাকি একটু দুষ্টু প্রকৃতির? মায়ের বকুনি কেমন খেতেন? বাবার মার খেয়েছেন কিনা কখনো? আমি ছোটবেলাও এরকম শান্তশিষ্টই ছিলাম আসলে, আর মা বাবার বকুনি খুব একটা খাইনি, বাট শাসন ছিল। আচ্ছা, শাসন ছিল, মানে সন্ধ্যা হলে পড়তে বসতে হবে, ওরকম ব্যাপার স্যাপার ছিল। আর মানে ওই সময়টা আসলে অনেক, সবাই বলে গোল্ডেন টাইম বলে ছোটবেলাটা, আই থিঙ্ক যে আমারও একটা গোল্ডেন টাইমই ছিল। আর আমরা প্রচুর খেলাধুলা করতাম মাঠের মধ্যে, যে আমাদের মাঠ ছিল, যদিও ঢাকাতেই তখন মাঠ ছিল, এখন হয়তোবা নাই, এখন নেই, হ্যাঁ দু এক জায়গায় আছে হয়তোবা। তো আমি যেখানে ছিলাম সেখানে মাঠ ছিল, আমরা খেলতে যেতাম, ফ্রেন্ডসরা মিলে প্রচুর আড্ডা মারতাম। আর ঈদ এলেই দলবল সব ফ্রেন্ডসরা মিলে গরু দেখতে যেতাম, মানে কেনাটা এখন যখন কেনার জন্য যাওয়া হয় তখন গরু দেখার জন্য একটা ছিল, ওটা একটা উৎসব ছিল। দাদু বাড়িতে যখন যেতাম ছোটবেলায়, তখন দেখা যেত যে সব কাজিনরা একসাথে হতো, বা দেশের বাইরে যারা ছিল ওরাও আসতো। তো ওই সময়গুলো, ওই মোমেন্টসগুলো আসলে আমার কাছে এখনো মনে হয় যে এগুলো তো আর কখনো আসবে না, সো ওই মিস করি আর কি। আমি আরেকটা ব্যাপার জানতে চাই, কখন এমন হয়েছে যে বাবা মায়ের ব্যাগ বা পার্স থেকে হয়তো একটু টাকা সরিয়ে সিনেমা দেখতে গেছেন বন্ধুদেরকে নিয়ে, বা স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়া? না, বাবা মার কাছ থেকে চুরি করে কখনো দেখা হয় নাই, মানে
হয়তোবা আমার একটা ডিমান্ড ছিল আমি এত টাকা চাই, ওইটা না দিয়ে ওটার হয়তোবা 10 ভাগের 1 ভাগ দিত, বাট চুরিটা হয়নি কখনো। বাট স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গেছিলাম সালমান শাহর। আচ্ছা, নাম মনে আছে? নাম কিয়ামত থেকে কিয়ামত। আচ্ছা, ওকে। তো ওটা দেখতে গিয়েছিলাম, তারপর স্বপ্নের ঠিকানা দেখেছিলাম, তারপরে আরেকটু যখন বড় হয়েছি তখন কোনটা দেখলাম, ছবির নামটা ভুলে গেছি। ওটাতে ফেরদৌস ভাই, রিয়াজ ভাই আর শাবনূর ম্যাডাম ছিলেন। আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, আমি জানি না কোন একটা ছবি আছে জানি। আচ্ছা, ওকে। ওই যে হামদিল দে চোখে সানামের কপি করেছিল মেবি ছবিটা, সো আচ্ছা, ওইটা দেখেছিলাম। তারপরে কলেজে যখন উঠেছি একটু বড় হয়েছি তখন রিয়াজ ভাই পূর্ণিমার ওই যে মনের মাঝে তুমি একটা ছবি আছে না, হ্যাঁ অনেক পছন্দের, ওইটা দেখেছি। এবং কোথায় দেখেছিলাম সেটা বলে দিচ্ছি, মধুমিতা হলে যেয়ে দেখেছিলাম। আরে বাহ। সো শীষ বাজানো, ওই বিষয়গুলো মজা করেছে। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, ওই যে বললাম যে গ্রামে যখন কাজিনরা মিলে যেতাম, আমরা গ্রামের হলে তো আমার যাওয়ার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তখন আমরা ফান করে গ্রামের হলে যেতাম। এবং আমরা এমন সময়, যেমন ডিপজল ভাইয়ের 13 গুন্ডা 1 পান্ডা, মানে জাস্ট আমরা মজার জন্য যেতাম। ডিপজল ভাই, মান্না ভাই, এবং ফার্স্ট রোতে বসে এইভাবে দেখতাম ছবি, সো দেখতাম, এনজয় করতাম। সো এরকম অনেক এক্সপিরিয়েন্স আমার আছে ছবি দেখার। দারুণ, খুবই মজা লাগলো। তোমার জীবনের গল্প, তুমি কিন্তু খুব দুষ্টু প্রকৃতির, আমি জানি। মানে আমি এটা মজা করেই বলছি, আমি জানি যে তুমি একটু অন্যরকম, একটু দুষ্টু প্রকৃতির। তো তোমার জীবনে এরকম দস্যিপনার গল্প কি কি আছে? না, আমি দুষ্টু না, আমি চঞ্চল। হ্যাঁ, তো দুষ্টুমি কম করা হয়েছে। দুষ্টু একটু মিষ্টি শোনায় আর কি, তাই আমি তো চঞ্চলটা বেশি। চঞ্চলটা খুবই চমৎকার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক, না আমার ওভাবে কখনো সিনেমা দেখতে যাওয়া হয়নি, কারণ আমার বাসার টিভিতে আমি খুব, তখন যে টিভিতে সিনেমা আসতো না ওগুলো দেখতাম। আমার সালমান শাহ স্যারের একটা সিনেমা খুব পছন্দ, ওই যে আমার গানটা মনে আছে, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। ওটা কোন সিনেমার নামটা আমার ঠিক মনে, বাট ওটা যখন ওটা খুবই রিপিটেডলি দেখাতো টিভিতে, যখনই হতো আমি তখনই দেখি। আনন্দশ্রু, ওই যে ওকে আটকে রাখতো, আমার নামটা এক্স্যাক্টলি ওই গানটার সাথে আমি, ওই যে ওনাকে আটকে রেখেছিল, দুজন আলাদা ছিল, ও হাসপাতালে ছিল। মানে এটা খুবই খুবই ভালো লাগতো সিনেমাটার। খালি গানটা, আমি স্কুলে যখন গানের কলি খেলতাম এই গানটাই বেশি বেশি গেতাম। তো এরকম আর কি। তো কিছু কিছু সিনেমা আছে যেগুলো, তারপরে শাকিব খান ভাইয়ের অনেক সিনেমা দেখতাম, সাথে দিঘির সহ যেগুলো, অনেক ছোট ছিল, হ্যাঁ, চাচ্চু এরকম দেখতাম। তারপর হচ্ছে একটা রাজা রানী বাদশা, ওই যে বানরের গল্প, ওটা খুবই খুবই আমার খুব মজা লাগতো। তো আসলে সিনেমা দেখতে যেতে তো পারতাম না, তো টিভিতে যা যা আসতো ওগুলো দেখতাম। আর ওই দেখা গেল একই সিনেমা বারবার দেখছি, এই আর কি। তো এখন দেখতে যাওয়া হয়, কারণ এখন তো বুঝি, এখন তো জানিই হবে না, দেখে কোনো উপায় নেই। আমি জানি না গত ঈদে কয়টি সিনেমা দেখেছো? আমি সবগুলো সিনেমা দেখেছি। আর ভাইয়া? আমিও সবগুলো দেখেছি। আমি সবগুলো দেখতে পারিনি, আমার আগে চক্কর দেখা হয়নি। এখন যেহেতু চরকিতে একবারে আসছে 4টি সিনেমা, সো আমি ডেফিনেটলি অবশ্যই দেখে নেব। বাট আবারও অন্য গল্পে আসতে চাই। আমি একটু সাকিব ভাইয়ের প্রসঙ্গে থাকবো। আপনি তার অনেক সান্নিধ্য পেয়েছেন এবং তার একসাথে আমরা দেখেছি পাসওয়ার্ড সিনেমাতে অভিনয় করতে, সেখানে আপনি খুব দারুণ একটি রোল প্লে করেছিলেন। সো তার যে সান্নিধ্য পাওয়া, এবং তিনি, আমরা বিগত কয়েকটি বছর ধরে দেখছি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন, এবং মানুষ এখন আবার হলমুখী হচ্ছে, উৎসব মুখর পরিবেশে সিনেমা দেখছে। কি বলার আছে তাকে নিয়ে, ব্যক্তি শাকিব খানকে নিয়ে? ওনাকে আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি। ওনার সম্পর্কে বললে তো আর শেষ হবে না, অনেক কিছুই বলা। বাট উনি, ওই যেটা বললাম যে উনি কখনো থেমে থাকেননি, অনেক ঝড় বা অনেক ঝামেলা উনি ফেস করেছেন। উনি মানুষকে কখনো কথা দিয়ে জবাব দেয়নি, উনি জাস্ট শুনেছেন এবং চুপ করে থেকেছেন। হয়তো আমরা বলেছি আপনি কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না কেন, বলে স্টেটমেন্ট দিয়ে দিলেই তো সব শেষ হয়ে গেল। সো এই যে একজন বড়, আমার কাছে মনে হয়েছে যে আমরা তো শাহরুখ খানের সাথে বসে আড্ডা মারতে পারবো না। সো আমাদের দেশের যদি মেগাস্টার বলি, বা ওনার এত কাছ থেকে সুযোগ আসছে, সেটা আমি কেন শিখবো না? আমি যখন আমার কাজ স্টার্ট করি ক্যারিয়ার, আমিও প্রথম থেকে যে মানুষের সাথে আমার রিলেশন ছিল, ওর সাথে আমার কখনো সম্পর্ক ক্ষেত্রে নষ্ট হয়নি। একই রকম আছি মন আজ পর্যন্ত, একই রকমভাবেই আমি রেসপেক্ট করি। এই লোকটাকে আমি যখন এফডিসিতে দেখেছিলাম, তখন আমি যেরকম দেখেছি, এখন তো আরও বেশি বসা হয়, আরও বেশি আড্ডা মারা হয়। উনি অসম্ভব বিনয়ী একজন মানুষ, উনি জানে হাউ টু রেসপেক্ট আদার্স। এবং সত্যি কথা বলতে, এখন এক একটা মানুষের একটা ছবি বা একটা বিজ্ঞাপনই নর্মাল যখন হিট হয়, মাথা কিন্তু গরম হয়ে যায়। এরকম অনেক কিছু হিটের কিন্তু আমি নিজেও সাক্ষী, আমার অনেক কিছু হিট হয়েছে। আর শাকিব খান বছরের পর বছর উনি সুপার হিট দিচ্ছেন। কীরকম কুল থাকে, কীভাবে মানুষকে রেসপেক্ট করতে হয়, কীভাবে নর্মাল থাকা যায়,
এটা ওনার কাছে শেখা উচিত সবার, আমাদের সবার শেখা উচিত। সো এগুলো আমি দেখেছি এবং প্রতিনিয়ত উৎসাহ দেয় উনি আমাকে। এবং আমরা পাসওয়ার্ড করে আমি নিজেও অ্যাওয়ার্ড পেয়েছি, ভারত বাংলাদেশ যে অ্যাওয়ার্ডটা ছিল। আমরা আরেকটা ছবি করেছিলাম পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, রুম্মানির লেখা ছিল ওটা, ওইটার একটা ডায়লগ যে মারো, ডায়লগটা কিন্তু আমাদের উৎসবে রিক্রিয়েশন আমি দেখলাম আজকে জয়াপু দিয়েছেন, জয়াপাই বলছে মারো। তো এই যে এক্সপেরিয়েন্স ওনার সাথে আমি তো আমার লাইফে 40টা মতো ছবি করেছি, তো এর মধ্যে 2টা ছবি আমি ওনার সাথে করেছি, বাট আমি শিখেছি অনেক কিছু। একটা মানুষ কিভাবে এত বড় হতে পারে সেটা কাছ থেকে না কাজ করলে শেখা যায় না আসলে। একদম। সাদিয়া আয়মান, তুমি তোমার ক্যারিয়ারে বড় তারকাদের সাথে কাজ করেছো, অনেক বড় বড় তারকা। তুমি একটু আগে বলছিলে চঞ্চল ভাই, মোশাররফ ভাইয়ের কথা, এই যে জয়াপু, আফসানা মিমি আপু, এবং আফসানা মিমি আপুকে তো আমরা অসম্ভব ভালোবাসি, এবং জয়াপু আমাদের কাছে অনেক বড় একজন স্টার, খুবই পছন্দের, এবং তিনি আসলে আমাদের গর্ব প্রত্যেকেই। আমি আলাদা করে সবার কথা বলার কিছু নেই। তারপরও মানে তুমি সবসময় কি শেখার চেষ্টা করো সবার কাছ থেকে, বা নিজেকে কিভাবে তৈরি করছো সামনের দিকে যাওয়ার জন্য? কারণ এখনো তোমার অনেক দূর যাওয়া বাকি আমাদের মনে হয়। যারা সিনিয়র আছেন এদের সবসময় দেখি তারা কিভাবে আসলে এত বছর ধরে, আমি যেমন শুরুতে ভাইকে জিজ্ঞেস করেছিলাম আপনি কত বছর, যখন শুনলাম 16-17 বছর, ওইটা আমাকে খুব ইন্সপায়ার করে যে এত বছর নিজেকে এখানে কাজ করানোর জন্য যে পরিমাণের গ্রুমিং দরকার বা নিজেকে মেনটেন করা, কাজের প্রতি ডেডিকেশনটা, এগুলো আসলে শেখার অনেক কিছু আছে। যেমন মাত্র 6 বছর, বা রেগুলার অভিনয় করছি 2.5 বছর বা 2-2.5 বছর হয়েছে, মাঝে মাঝে মনে হয় যে অনেক টায়ার্ড লাগছে, আচ্ছা আরও একটু কাজ কমিয়ে দিই, বা আরও কতদিন এরকম প্রেশার যাবে। তো এইটা আসলে চিন্তা আসলেও আবার চিন্তা করি যে না, ওনারা তো আমাদের সামনে একটা এক্সাম্পল ক্রিয়েট করে রেখে গেছে যে তারা কিভাবে ডেডিকেশন দিয়ে কাজ করে এখন পর্যন্ত তারা কাজ করছে, মানে বয়স হয়ে গিয়েছে তাও তাদের কাছে মনে হয় যে না, আসলে অভিনয়টাই তাদের অনেক বড় কিছু, ধ্যান জ্ঞান। তো ওইটা খুব শেখার চেষ্টা করি যে অভিনয়টাকে যেন অলওয়েজ নিজের মনের মধ্যে নিয়ে কাজ করে যেতে পারি সামনে, যতটুকু পারি মানে ঠান্ডা থেকে কাজ করে যাওয়া। এটা গ্রেট। একটা ছোট্ট ব্রেকে যাবো, ব্রেক থেকে ফিরে এসে আবার আড্ডা দিচ্ছি। যষ্ট সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স স্টার ক্যানভাস। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স স্টার ক্যানভাসের সঙ্গে আছি মৌসুমী, এবং জানিয়ে রাখতে চাই ওয়ালটন স্মার্ট ফ্রিজ এখন দেশ থেকে দেশের বাইরে প্রায় 50টিরও অধিক দেশে রপ্তানি করা হচ্ছে, যেটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের। ফিরে এলাম আবারও ব্রেক থেকে, এবং গল্পে যাব এই যে অভিনয়ের পাশাপাশি বিজনেস করা হচ্ছে, জব করা হচ্ছে, যেটাই বলি না কেন, আমি বিজনেস বলবো না, জব বলবো এটাকে আমি। ইমন ভাইয়া, আপনি হারলেনের সঙ্গে রয়েছেন এবং দিব্যি কাজ করছেন, এবং আমার সবচেয়ে যেটা ভালো লাগার যে আপনি সবাইকে নিয়ে কাজ করতে চান। আমি নিজেও আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি আমাকে অনেক কাজ দিয়েছেন। সো মানে একটু জানতে চাইবো যে সেখানে টাইমটা কিভাবে ম্যানেজ করেন? আমি কাজ দিয়েছি বললে ভুল হবে, সবকিছু মালিক আল্লাহ, আর তুমি তোমার যোগ্যতাতেই আসলে তোমাকে নেওয়া হয়েছে, আসলে সত্যি কথা। হ্যাঁ, ওইটা একটা ইম্পর্টেন্ট যে আমি আসলে পছন্দের মানুষগুলো সবাইকে সাথে রাখতে চেয়েছি। ইভেন আমি যাদের সাথে কাজ করে নিয়ে, আমি সাদিয়া আয়মান যারা নতুন অনেক ভালো করছেন, আমি সবাইকে নিয়ে আসলে কাজ করতে পছন্দ করি, এবং একা আসলে কখনো এগোনো যায় না। আমার মনে হয় যে কোনো, আমার নীতি হচ্ছে যে আমি সবাইকে নিয়ে একসাথে সামনে পথ চলতে পছন্দ করি। ব্যালেন্স করতে কষ্ট হয় বলতে আমার কাছে মনে হচ্ছে যে ভালো হয়েছে, অযথা যে আড্ডাগুলো মারতাম সেগুলো বন্ধ হয়ে গেছে। শুটিংয়ের বাইরে তো কাজের মিটিং ছাড়াও অনেক সময় আমরা অযথা আড্ডা মারি, সেই আড্ডাগুলো এখন টোটালি অফ লাইফ থেকে 1.5 বছর ধরে। ওই সময়টা আমি হারলেনে রেগুলার দিচ্ছি, কোয়ালিটি কাজ হচ্ছে, সবাই মিলেই কাজ হচ্ছে। সো এভাবেই। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার একজন আইডল আছে মডেলিংয়ের ক্ষেত্রে। আমি যখন স্টার্ট করি আমার ক্যারিয়ার, নোবেল ভাই ছিল আমার আইডল। খুব স্বাভাবিক, মানে ওনাকে এখনো সবার, ওনাকে দেখেই আমার আশা। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি যে বছর নমিনেটেড ছিলাম, ওই বছর নোবেল ভাইও নমিনেটেড ছিল, তো দর্শক ভোটে আমি অ্যাওয়ার্ড জিতেছিলাম। এরপরে তো অ্যাওয়ার্ড বন্ধ হয়ে গেল মেরিল প্রথম আলোর। আমার সবসময় লক্ষ্য ছিল আমি অভিনয়ের পাশাপাশি যদি কখনো কোনো জায়গায় যাই, একটা কর্পোরেটে জয়েন করবো, সেটাও নোবেল ভাই থেকে দেখেই শেখা। সো আমার মনে হয় যে উনিও যেভাবে ব্যালেন্স করাটা আসলে যদি মানে জানা যায় তাহলে সবই সম্ভব। ওইটাই আর কি। তোমাকে কখনো আমরা অন্য কিছুতে পাবো? কারণ নায়িকাদেরকে আমরা দেখি বিভিন্ন বিজনেস করতে, অনেক কিছুর সাথে জড়িত হতে।
তোমার প্ল্যানিং কি, নাকি এখনো কোনো প্ল্যানিং নাই? এখনো কোনো প্ল্যানিং নেই, কারণ একমাত্র অভিনয় রেগুলারলি করছি, কাজ করে যাই। যদি কখনো মনে হয় যে না, তখন। সাদিয়া ইমানকে অনেক রাগী নাকি সে খুব ঠান্ডা মেজাজের? মিক্স, ঠান্ডা মেজাজ, কিন্তু যখন রাগ হয় তখন একটু রেগে গেলে কি করো, ফোন ছুঁড়ে মারো? না, এত এগুলো করি না। এমনি রাগ করে হয়তো বা যার সাথে রাগ করে তাকে হয়তো বা কিছু বলি, দিন পরে আবার আফসোস করে, আবার পরে সরিও বলি, খারাপ লাগে। বা যখন দেখি যে না, বলতে পারছি না, তখন আসলে চুপচাপই থাকি। তো এখন এটা আসলে চুপচাপই বেশি থাকা হয়, ঠান্ডা হয়ে যাওয়া একদম। এখন কি মানে, তার মানে আমার কাছে মনে হচ্ছে সাদিয়া একটু ম্যাচিউর হয়েছে অনেক। না, আমি আগেও আমি মানে খুব বেশি একটা রাগ হলে বার্স্ট আউট করতে চাই না, কারণ করলে ওটা খুব খারাপ ভাবে হয়। সব প্রত্যেকটা মানুষের মধ্যে তো ইমোশন আছে, রাগ আছে, কষ্ট পাওয়া আছে। তো এখন ওটাকে খুব কম। সেটা কি হলে তুমি অনেক বেশি রেগে যাও? রেগে যাই না, মানে রাগ রেগে যাই, বাট রাগ দেখাই না। মিসম্যানেজমেন্ট, খুব খারাপ, একটু খারাপ লাগে যে দেখা গেল অনেক সময় অনেক ভোরে যাই শুটিংয়ে, 9টার সময় যাই, ডাকে ওই টাইমে আমি বলেই যাই আগে যে 9টার সময় যাচ্ছি, 9টার সময় শুরু করবেন কাইন্ডলি, কিন্তু শুরু করে দেখা গেল আজানের পর, 1টার পরে, সেটা শেষ করতে করতে রাত 3টা বেজে যায়, 2টা বেজে যায়, 4টা বেজে যায়। তখন খুব কষ্ট লাগে, তখন মনে হয় যে ওই যে সকালবেলা আসলাম বা ওটাকে এফোর্ট দিচ্ছে না, লুক তো বাদে দিলাম, মানে যে মুড নষ্ট হয়ে যায়। তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে বলে আসলাম যে সকালবেলা আসবো, আপনি আমাকে ছেড়ে দিবেন, ওইটা তারা রেসপেক্ট করলো না। আবার আমরা তো আর্টিস্টের জায়গা থেকে দায়িত্ববোধ আছে, চাইলে কাজটা হাফ ওয়েতে শেষ, মানে চলে আসতে পারি না। তো শেষ করে দিয়ে আসতে গেলে ভোর রাত অনেক হয়েছে যে আজান দিয়ে দিচ্ছে, এখন আমরা আর শুট করতে পারবো না, কারণ রাতের সিন সকাল হয়ে গেছে করতে করতে। আমার এরকম হয়েছে অনেক। এবার একটা কাজ আসবে আমার মাছরাঙা টেলিভিশনে, অদৃশ্য মায়া, 2 দিনের প্রজেক্ট। ভোরে যে শুটিং করতাম, শেষ করতে করতে কেন যেন সবাই কিন্তু কষ্ট করছে, সবাই কাজ করছে, বাট কোথায় যেন সবার একটা লেট, দুপুরবেলা খাওয়ার পরে সবাই একটু লেট করছে, একটু আরাম করছে, তারপরে এসে শুট করছে। রাতেরবেলা খাওয়ার পরে সবাই একটু আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিচ্ছে, যেখানে আমরা ওরকম রেস্ট করার টাইম পেয়েছি, কারণ আমাদের তো মাথার মধ্যে, কারণ পরদিন আমাদের আবার শুটিং আছে। শুট করতে করতে ভোর আজান দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের একটা সিন, ওটা আমাদের পরে নাইট শুট, নাইট লাইট করে ইনডোরে করতে হয়েছে। তো এরকম এক্সপিরিয়েন্স হয়, তখন রাগ উঠে, কিন্তু কিছু করতে পারি না আসলে, কিছু করার নেই। হ্যাঁ, কিছু করার নেই। আমারও মাঝে মধ্যে খুব মেজাজ খারাপ হয় যে এরকম দেরি হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। যদিও আমার একবার রেকর্ড আছে যে আমি একটা সেট থেকে চলে এসেছিলাম। এটা না আমি মানে করতে চাইলেও না, পারি না, কারণ জানেন তো ভাইয়া, মানে আমাদের যেটা হবে যে করলে সাথে সাথে এটা বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে এটা পিছনে কারণটা কি, কাদের দোষ, সেটা কেউ দেখবে না। আর আমাদের দেশের মানুষ একটু ভিকটিমকে ব্লেম করে, এটা একটা, হ্যাঁ, এটা খুব চমৎকার একটা শব্দ বলেছে, ভিকটিমকে ব্লেম করার মধ্যে আমাদের একটা মানে সহজাত প্রবৃত্তি হয়ে গেছে। কখন এমন হয়েছে যে রাগ করে সেট থেকে চলে এসেছেন? না, এরকম হয়নি কখনো। ওই যে ওর মতোই অবস্থা, যে চিন্তা ভাবনা করি, কারণ আমার কাছে মনে হয় যে আমি রাগ করে চলে আসলাম, কিন্তু টিমটা তো ফেসে গেলে কাজটা তো আমারটাই চলে যাবে। আসলে ওরকম চিন্তা করে আর কখনো হয়নি। বাট রাগ যে হয়নি কখনো, ওরকমটা না। যখন দেখি যে সেটে ডিরেক্টর থেকে শুরু করে সবাই, পুরো টিমটা অগোছানো, বা ও আসলে কি করতে যাচ্ছে ও নিজেই জানে না, বা ও আমি যে কন্টেন্ট যেইটা চিন্তা করে আমি গেলাম যে আমি এই অভিনয়টা করবো, এটার জন্য আমার যে প্রিপারেশন ছিল, আমি যে টাইমটা ওয়েস্ট করেছি, ওইখানে আমি এটা ছিটাফোটাও দেখতে পাচ্ছি না, তখন মেজাজ খুব খারাপ হয়ে যায় আসলে। স্বাভাবিক এটা, তখন যে আমি এত খাচ্ছি, আমি বুঝতে পারছি জিনিসটা একটা জঘন্য জিনিস হতে যাচ্ছে, তখন আসলে খুব আফসোস লাগে আমার মনে হয়, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আমরা যারা আছি। এটা স্বাভাবিক ব্যাপার। মিডিয়ায় আপনার বন্ধু কারা? রুমান ভাইয়ের কথা আমরা সবাই জানি, বাকি কারা রয়েছেন? অনেকেই আছে। নীরবের সাথে আমার অনেক আড্ডা মারা হয়, রুমান তো আছেই, এবং আপনাদের দুজনের নামের ভুল অনেকেই করে। হ্যাঁ, আমি আগে গুলিয়ে ফেলতাম দুইজনকে, আল্লাহ দেখ, মানে নামের চেয়েও চেহারাতে গুলিয়ে ফেলতাম। হ্যাঁ, অনেকে আমরা ভুল করি। তো সাকিব ভাই বড় ভাই প্লাস বন্ধুর মতোই, আসলে আমরা সবকিছু শেয়ার করি, তো ওনার সাথে এখন প্রচুর আড্ডা মারা হয়। আর আগে একদম ইন্ডাস্ট্রির শুরুতে আমি, অপূর্ব বা নিশো, আমরা অনেক টাইম পাস করতাম নীরবে। এখন যেটা গত 10-12 বছর হয়ই না, আসলে দেখাই হয় না ঠিক মতো। সো এখন ওই নীরবের সাথেই খুব বেশি দেখা হয়, সাকিব ভাইয়ের সাথে আরো বেশি দেখা হয়। এটাই হচ্ছে আপনার সার্কেল। তোমার কথা যদি জানতে চাই, মিডিয়াতে আমার মিডিয়াতে তেমন কোনো বন্ধু নেই, মানে আছে যে, কিন্তু বন্ধু আসলে ফ্রেন্ডস তো অনেক বড় একটা শব্দ। তো এটা আমরা এখন, আগে তো না বুঝে ছোটবেলায় সবাইকে বলতাম আমার বেস্ট ফ্রেন্ড। এখন একটু বন্ধুটা, মানে বন্ধু কাউকে বলতে গেলে একটু ভাবতে হয়, চিন্তা করতে হয়। তো ওই জায়গা থেকে বন্ধু কাউকে বলবো না, বাট হ্যাঁ, অনেক সিনিয়র ভাই আছে বা আপুরা আছে, কাজের প্রয়োজনে, হ্যাঁ কাজের প্রয়োজনে মেশা হয়। কো আর্টিস্ট যারা আছেন,
এদেরকে আমি বলবো আমার ওয়েল উইশার বা আমার যারা মানে কলিগ, এই কিন্তু ওরকম বন্ধু বন্ধু অ্যাঙ্গেলের বন্ধু নেই আসলে আমার কাছে মনে হয় কি যে সময় যত যাবে, আর 10 বছর যাওয়ার পর 12 বছর পর পর আমি বা ও বা তুমি নিজেই বুঝতে পারবে আসলে আমার বন্ধু আসলে কারা। মানে প্রপার বোঝা যায় না, মুশকিল। বিপদে পড়াটা খুব জরুরি, তাহলে প্রপার বন্ধু চেনা যায়। প্রপার বন্ধু, এটা আমি চিনতে পেরেছি, এজন্যই আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রপার বন্ধু বোঝাটা সময়ের ব্যাপার আছে, অনেক টাইম লাগে বুঝতে। আর আমার মনে হয় ভাইয়া হয় না এটা আমরা হয়তো বা আমরা যারা একটু ইমোশনাল আছি তারা ভাবি যে আচ্ছা আমার মনে বন্ধু, বাট ওই মানুষটা আমাদেরকে বন্ধু ভাবেও না। এক্স্যাক্টলি, হতেই পারে। অথবা দেখা যায় আমাদেরকে ব্যবহার করে তার স্বার্থের জন্য। আবার যাকে আমি যে আমাকে বন্ধু ভাবে হয়তো জানিই না ও আমাকে এত পছন্দ করছে, এটাও হয়। এটা আমাদের অনেক সময় হয়। এক্স্যাক্টলি, আমি আগে খুব সহজে মানুষকে জাজ করে ফেলতাম, বাট এখন আমি আর করি না। ধরো কাউকে আমার মনে হচ্ছে যে সে তো খুব ভালো ব্যবহার, খুব ভালো করছে, কিন্তু এখন আমার মনে হয় যে কেউ যখন খুব ভালো ব্যবহার দেয় কেন যেন মনে হয় তার মধ্যে কোনো প্রবলেম আছে, আই ডোন্ট নো। এটা আমার একটা নতুন উপলব্ধি হয়েছে। সো আমার কাছে মনে হয় যে একা থাকো, ভালো থাকো, এটার মধ্যে মানে কাজই তোমার বন্ধু আমার মনে হয়। আর ওটা খুব আনন্দ দেয় যখন কাজ করি, দেখা গেল একটা সময় খুব একটা হার্ড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট সামনে আমার কাজ আছে, সো কাজের জন্য নিজেকে প্রিপেয়ার করা দেন। যখন কাজটা যখন দেখি বা ওটার ধরো একটা টিজার বা ট্রেলার যখন রিলিজ হয়, তখন মানুষের যেই পরিমাণের মানে ভালোবাসা, ওইটা মনে হয় যে এটাই আসলে চাই। একদম একদম, সো ওইটাই, ওই ভালোবাসাটা অন্য লেভেল। আমরা একদম শেষে রয়েছি, শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকরা যারা এই মুহূর্তে দেশ টিভি সেটে দেখছেন, সবাইকে আবার ঈদ মোবারক জানাচ্ছি। আর এবার ঈদে বেশ কিছু ভালো ভালো ছবি আসছে, এর মধ্যে সাদিয়া আয়মানের ছবিটাও আছে, ইভেন তাণ্ডব থেকে শুরু করে আরও অনেক ভালো ভালো ছবি আছে। আপনারা সবাই হলে যেয়ে ছবিটা দেখবেন, এবং গত ঈদে যেরকম সবগুলো ছবি ভালো গেছে, আমি সবাইকে অনুরোধ করব আপনারাই পারেন সবগুলো ছবি হিট করতে। সবাইকে আবার ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ খুব ভালো কাটুক এবং নতুন ছবি আবার উপহার দিন সেই প্রত্যাশা, সে সাথে প্রাপ্তির ঝুলি আরও বেশি সমৃদ্ধ হোক এই প্রত্যাশা রইল। তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো সাদিয়া। দর্শকদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আপনাদের ঈদ আপনাদের পরিবার, কাছের মানুষ, বন্ধু বান্ধব নিয়ে ঈদ কাটান, সাবধানে থাকেন। আর ঈদে আমাদের অনেকগুলো সিনেমা আসছে, তো আমি বলবো শুধু মানে আমার সিনেমা বা তাণ্ডব তা না, সবই দেখবেন। তাণ্ডব, উৎসব, ইনসাফ, নীলচক্র, টগর, তো প্রত্যেকটা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন, এটাই আশা করি। আর আমাকে এত ভালোবাসার জন্য আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ। আবারও অনেক ভালোবাসা, তুমি সবসময় এরকম মিষ্টি হয়ে আমাদের মাঝে থাকো, আর ভালো ভালো কাজ উপহার দাও, কারণ আমরা তোমার অভিনয় দেখতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ। বিদায় নিচ্ছি আমি, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, ভালো থাকুন, নিরাপদে থাকুন, মানুষকে ভালো রাখুন, আর অবশ্যই থাকুন দেশ টিভির সঙ্গে। বিদায় নিচ্ছি আজকের মতো ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স স্টার ক্যানভাস থেকে।